আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা আজকে যেটা দেখব, হ্যাঁ, আজকে খুব অল্প সময় ক্লাস নিব, 30 মিনিটে দেখি শেষ করা যায় কিনা। আজকে আমাদের আলোচনার বিষয় হবে নিউটনের তৃতীয় সূত্র। জানো না নিউটনের তৃতীয় সূত্রটা? অনেকে তোমরা এটা জানো। সেটা কি? যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। দুটো কথা বলা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই আছে একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া। এখন ক্রিয়া কি এবং প্রতিক্রিয়া কি সেটা যদি আমরা দেখতে চাই, ধরো যে ধরে এটা তুমি, হ্যাঁ, এই মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, মাটির উপরে কি আছো? দাঁড়ায় রয়েছো। এখন মাটির উপরে তুমি একটা বল প্রয়োগ করেছো না? তোমার ভর রয়েছে, তার মানে তুমি তোমার ওজনের সমান বল প্রয়োগ করেছো কোথায়? মাটিতে। তো তুমি যেটা প্রয়োগ করেছো এটা হচ্ছে ক্রিয়াবল। আর অন্যদিকে মাটি যেটা তোমাকে প্রয়োগ করেছে উপরের দিকে, এটা হচ্ছে কি? প্রতিক্রিয়া বল। অথবা আরেকটা উদাহরণ নিতে পারো। ধরো যে একটা দেয়ালের মধ্যে একটা দেয়ালের মধ্যে ধরো একটা টেনিস বলকে তুমি নিক্ষেপ করেছো। তো বলটা দেয়ালে বল প্রয়োগ করবে না? তো বলটা দেয়ালের মধ্যে যে বলটা প্রয়োগ করে এটা হচ্ছে ক্রিয়া বল। আর অন্যদিকে দেয়ালটা বলকে যে বলের উপরে যে বলটা প্রয়োগ করে সেটা হচ্ছে কি? প্রতিক্রিয়া বল। তো নিউটন যেটা বলতে চান যে এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল এই দুটো পরস্পর কি হয়? সমান হয় এবং দিকটা হচ্ছে বিপরীতমুখী। যেমন দেখো, যে আমি যখন মাটির উপরে দাঁড়িয়ে রয়েছি, আমি আমার শরীরের ওজনের সমপরিমাণ বল মাটিতে প্রয়োগ করেছি। তো ঠিক একইভাবে মাটিও সেই একই পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করেছে। যদি এটা কম বেশি হতো, যদি এরকম হতো যে আমি যে বলটা প্রয়োগ করেছি সেটা ধরো, সেটা যদি এরকম 200 নিউটন হতো, আর অন্যদিকে মাটি যেটা আমাকে প্রয়োগ করেছে সেটা যদি কি 180 নিউটন হতো, তাহলে কি হতো? আমি মাটির নিচে তলিয়ে যেতাম, তাই না? আবার দেখো, যে মাটি যদি আমাকে 220 নিউটন বলে যদি উপরের দিক প্রয়োগ করতো, তাহলে কি হতো? আমি মাটি থেকে উপরের দিকে উঠতাম না। তো আমি যেটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে কি? ক্রিয়া বল। আর অন্যদিকে মাটি যেটা প্রয়োগ করেছে আমার দিকে সেটা হচ্ছে কি? প্রতিক্রিয়া বল। আরো কিছু উদাহরণ দেখতে পারি। ধর যে একটা বস্তু, ধর পি একটা বস্তু, কিউ একটা বস্তু, সরি, যে কিউ একটা বস্তু, পি বস্তু কিউ বস্তুর উপরে বল প্রয়োগ করেছে, ধরো F1 বল প্রয়োগ করেছে। অন্যদিকে কিউ বস্তু পি বস্তুর উপরে F2 বল প্রয়োগ করেছে। তো পি বস্তুটা কিউ বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করলো সেটা হচ্ছে ক্রিয়া বল। এটা কি? ক্রিয়া বল। আর অন্যদিকে কিউ বস্তু পি বস্তুর উপরে যেটা প্রয়োগ করেছে সেটা কি? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল। তো নিউটন বলতে চান যে এই দুটো বল পরস্পর সমান এবং দিকটা কি? বিপরীতমুখী। তাহলে এখানে দেখো, যে এই F1 এবং F2 এই দুটো পরস্পর কি? সমান। এই বিপরীতমুখী হওয়ার কারণে আমরা এখানে মাইনাস চিহ্নটা কি করছি? ব্যবহার করছি। একবারে সহজ সরল কথা, হ্যাঁ, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী বল কি, মানে প্রতিক্রিয়া রয়েছে। এর আরো বাস্তব জীবনে অনেক উদাহরণ রয়েছে। যে ধরো তুমি দেয়ালে হেলান দিয়ে আছো, হ্যাঁ, তো আমি দেয়ালে হেলান দিয়ে আছি। তো আমি দেয়ালের উপর একটা বল প্রয়োগ করেছি না? তো আমি যেটা প্রয়োগ করেছি সেটা কি? ক্রিয়া বল। আর অন্যদিকে দেয়াল তো আমাকে বল প্রয়োগ করেছে বিপরীত দিকে। তো এটাকে বলছে কি? প্রতিক্রিয়া বল। তো নিউটনের মতে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পর কি? সমান এবং বিপরীতমুখী। এখন এই নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে কি? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, হ্যাঁ। মানে এই সূত্রটা এত গুরুত্ব বহন করে, নিউটনের তৃতীয় সূত্র। এই নিউটনের তৃতীয় সূত্রের কারণেই ধরো আজকে আমরা মাটির উপর দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ। আবার এই নিউটনের তৃতীয় সূত্রের কারণেই আকাশে কি হয়? আকাশে রকেট উড়ে, হ্যাঁ। যেটা আমরা দেখব ভরবেগের সংরক্ষণশীলতার নীতির মাধ্যমে। তো এসো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা একটু বুঝে নিই। ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি? যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে বস্তুদ্বয়ের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। যে একাধিক বস্তুর মধ্যে শুধুমাত্র ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল কাজ করবে, অন্য কোনো বলের কথা এখানে বলা হচ্ছে না। তাহলে কি হবে? কোনো নির্দিষ্ট দিকে বস্তুদ্বয়ের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি। ধরো দুটো বস্তু,
দুটো বস্তু, একটা ধরো পি বস্তু আর একটা ধরো কিউ বস্তু। কিউ বস্তু, পি বস্তুটার ভর হলো m1, কিউ বস্তুর ভর হলো m2। দুটো বস্তু একই দিকে যাচ্ছে। পি বস্তুর আদিবেগ হলো u1, কিউ বস্তুর আদিবেগ হলো কত, u2। এখন কোনো এক সময় যে পি বস্তুটা কিউ বস্তুর উপরে বল প্রয়োগ করলো, পি বস্তুটা কিউ বস্তুর উপরে ধরো F1 বল প্রয়োগ করেছে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, তাহলে কিউ বস্তু ও পি বস্তুর উপরে কি করবে, F2 বল প্রয়োগ করবে। কারণ নিউটনের সূত্রানুসারে আমরা তো জানলামই যে প্রত্যেক ক্রিয়ারই কি থাকবে, সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। তো পি বস্তুটা যদি কিউ বস্তুর উপরে বল প্রয়োগ করে, তাহলে কিউ বস্তু ও পি বস্তুর উপর কি করবে, বল প্রয়োগ করবে। এরপর দেখা গেলো এখানে ক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া হলো, অর্থাৎ সংঘর্ষ ঘটলো। সংঘর্ষের পরে দেখা গেল যে পি বস্তুটা v1 বেগে চলতে থাকলো, আর কিউ বস্তুটা v2 বেগে চলতে থাকলো। অর্থাৎ সংঘর্ষের পরে পি এবং কিউ বস্তুর বেগ পরিবর্তিত হয়ে যথাক্রমে v1 এবং v2 হলো। তাহলে দেখো এখানে তিনটা অবস্থা, একটা হচ্ছে এই সংঘর্ষের পূর্বে, একটা হচ্ছে সংঘর্ষের সময়, আর একটা কি, সংঘর্ষের পরে। তো এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে কি বলা হচ্ছে দেখো, যে কোনো নির্দিষ্ট দিকে বস্তুদ্বয়ের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। বস্তুদ্বয়ের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই সূত্র দ্বারা যেটা বুঝাইতে যাচ্ছে, তাহলে দেখো সংঘর্ষের পূর্বে পি বস্তুর ভরবেগ কত, তার ভর কত m1, আর আদিবেগ কত u1। কিউ বস্তুর ভরবেগ কত, তার ভর m2, বেগ কত u2। আমরা যখন ভরবেগ পড়েছিলাম তখন কি বস্তুর ভর ও তার বেগের গুণফলকে কি বলছিলাম আমরা, ভরবেগ, তাই না? তাহলে মোট ভরবেগ কত হবে পিও এবং কিউ বস্তুর, এই যে m1 u1 প্লাস m2 u2। আচ্ছা, যখন এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলো, ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার পরে এদের বেগ হয়ে গেল কত v1, আর কিউ বস্তুর হয়ে গেল কত v2। তাহলে সংঘর্ষের পরে পি বস্তুর ভরবেগ কত m1 v1, কিউ বস্তুর ভরবেগ কত m2 v2। তাহলে মোট মোট করলে কত হবে, এই যে প্লাস করে দিলাম, মোট হয়ে গেল। তো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে এদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি সংঘর্ষের পূর্বে মোট যে ভরবেগ আর সংঘর্ষের পরের যে মোট ভরবেগ পরস্পর কি সমান। এখন সংঘর্ষের আগের মোট সংঘর্ষের পূর্বে মোট যে ভরবেগ আর সংঘর্ষের পরে যে মোট ভরবেগ এ দুটো যদি সমান হয়, তাহলে কি ভরবেগের কোনো পরিবর্তন হবে, কি কোনো পরিবর্তন হবে মাহবুব, জয়িতা, কোনো পরিবর্তন হবে কি? স্যার প্রশ্নটা আরেকবার বলতেন। হ্যাঁ, আমি বলছি যে সংঘর্ষের পূর্বে পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ যদি পরস্পর সমান হয়, তাহলে কি ভরবেগের কোনো পরিবর্তন হলো? না। তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হলো না। এ কারণে সূত্রে বলা হচ্ছে কি, যে বস্তুদ্বয়ের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তা পরিবর্তন হবে না তার মানে কি অপরিবর্তিত থাকবে, মানে একই থাকবে। তো এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার মূলনীতি। হ্যাঁ, যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, তাহলে কোনো নির্দিষ্ট দিকে বস্তুদ্বয়ের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকবে, একই থাকবে, সংঘর্ষের পূর্বে যা ছিল সংঘর্ষের পরেও তাই থাকবে। এটা এটা একটা সূত্র, মানে যে আমাদের যে বাংলা যে কথাটা পড়েছি এটার গাণিতিক বিশ্লেষণ হচ্ছে এটা, যে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস কি m2 v2। এখন আমরা দেখি এই সূত্রটা কিভাবে প্রমাণ করা যায়, কি প্রমাণ করার দরকার আছে কিনা বলো, যদি দরকার থাকে তাহলে আমরা দেখি যে এটা কিভাবে প্রমাণ আমরা করতে পারি। আচ্ছা, আমি এটা একটু মুছে নি তাহলে। আচ্ছা, এখানে দেখো যে আমরা দুটা বস্তু বিবেচনা করেছিলাম, একটা বস্তু পি আর একটা কি কিউ। পি বস্তুর ভর m1, কিউ বস্তুর ভর m2। বস্তু দুটি যথাক্রমে u1 এবং u2 বেগে একই দিকে কি ছিল, গতিশীল ছিল। কোনো এক সময় পি বস্তুটা কিউ বস্তুর উপরে F1 বল প্রয়োগ করলো, তাহলে কিউ বস্তুও কি পি বস্তুর উপর F2 বল প্রয়োগ করবে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। তার মানে এদের মধ্যে কি সংঘর্ষ ঘটলো, এই তো।
ধরো টি সময় ধরে সংঘর্ষটা হয়েছে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া হওয়াটাকে কিন্তু আমরা কি, যখন দুটা বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে সেটাকে আমরা বলি সংঘর্ষ। আর সংঘর্ষের পরে পি বস্তুর বেগ কত হলো, পি বস্তুর বেগ হলো কত ভি 1, আর কিউ বস্তুর বেগ হলো কত ভি 2। এখন দেখো নিউটনের তৃতীয় সূত্রানুসারে আমরা যেটা জানি, নিউটনের তৃতীয় সূত্রানুসারে কি জানি, যে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল পরস্পর কি সমান এবং বিপরীতমুখী, এটা জানি না। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম যে আমরা যখন নিউটনের দ্বিতীয় সূত্র পড়েছি সেখানে আমি একটা কথা বলেছিলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার অর্থ হলো বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হওয়া, তাই না, বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি করা। এখন যেহেতু দেখো পি বস্তু কিউ বস্তুর উপরে বল প্রয়োগ করেছে কত F1, তার মানে কিউ বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে কিউ বস্তু পি বস্তুর উপরে F2 বল প্রয়োগ করেছে, তার মানে কি পি বস্তুর মধ্যেও ত্বরণ সৃষ্টি হয়েছে। এখন এই ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে আমি ধরে নিচ্ছি যে এ বস্তুর মধ্যে, ধর পি বস্তুর মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে A1, আর কিউ বস্তুর মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হয়েছে সেটা কি A2। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারবো যে F1 সমান কি লিখতে পারবো, M1 A1 সমান F2 সমান লিখতে পারবো M2 A2। আচ্ছা, আবার ত্বরণের সূত্রানুসারে আমরা লিখতে পারবো না, তোমরা ত্বরণ এ সমান কি জানো বলো দেখি, এ সমান কি জানো না, V - U কি টি, গতির সমীকরণ। হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে পড়েছো না যে এ সমান ত্বরণ এ সমান V - U/T। তাহলে এখানে A1 এর জায়গায় আমি লিখতে পারবো না, A1 বলতে পি বস্তুর শেষ বেগ কত V1 আদি বেগ U1, আর বাই কি সময় টি মাইনাস M2 A2 এর জায়গায় কি লিখতে পারবো V2 - U2 কি টি। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে T1 এবং ওখানে T2 কেন লিখলাম না। দেখো সংঘর্ষ কিন্তু একই সময় ধরে হয়েছে। হ্যাঁ, এই জন্য যে উভয় পাশে আমরা কি T1 T2 না লিখে কি লিখেছি টি লিখেছি। আচ্ছা, উভয় পক্ষ থেকে আমরা এখন টিটা অমিট করতে পারি, তাহলে এখানে কি থাকবে দেখো, M1 আমরা যদি একবারে গুণ করে দিই M1 V1 মাইনাস M1 U1 সমানের পাশে কি লেখা যাবে মাইনাস M2 V2 মাইনাসে মাইনাসে প্লাস M2 U2 লেখা যাবে না এটা। আচ্ছা, এরপরে দেখো আমরা এই লাইনটার পরে আমরা যেটা লিখবো, আমরা একটু এই বাম পক্ষ ডান পক্ষগুলোকে সাজিয়ে নিই। তাহলে আমরা পরের লাইনটা লিখতে পারি এটা এইভাবে, এই যে M1 V1, আর ওই পাশে ডান পাশে যেটা M2 মাইনাস M2 V2 ছিল এটা আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে প্লাস M2 V2 সমান, যদি M1 U1টা আমি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে M1 U1 প্লাস, আর ওই পাশে কি আছে ডান পাশে M2 U2। তো এটাকে যদি আমি একটু ভালোভাবে সাজিয়ে নিই তাহলে কি হয় M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস কি M2 V2। এই সেই সূত্র। বুঝতে পেরেছেন সূত্রটা কিভাবে প্রমাণিত হলো, প্রতিপাদিত হলো। জি স্যার। হ্যাঁ, এটা পরীক্ষায় যদিও ওইভাবে বলে না যে দেখাও যে M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2, কিন্তু আমরা যদি সূত্রগুলো কিভাবে আসলো এটা যদি আমরা না জানি তাহলে আমাদের জানার মধ্যে অনেক কিছু অনেকটাই কমতি থেকে যায়। হ্যাঁ, আমরা এই সূত্রটা দিয়ে আমরা কি গাণিতিক সমস্যাগুলো কি করব, সমাধান করব। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি, যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে কোনো নির্দিষ্ট দিকে বস্তুদ্বয়ের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সংঘর্ষের পূর্বে যে ভরবেগ ছিল সংঘর্ষের পরেও কি একই ভরবেগ থাকবে। আচ্ছা,
এখান থেকে এখন দেখো যে এখানে ভি ওয়ানটা কি, ভি ওয়ানটা হলো কি সংঘর্ষের পরের ভরবেগ, তাই না? ভি ওয়ানটা হলো সংঘর্ষের যে পরের ভরবেগ, আর ভি টুটাও কি সংঘর্ষের পরের ভরবেগ। কিন্তু যদি দেখা যায় যে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের বেগ আর দেওয়া নাই, হ্যাঁ, যে ভি1 ভি2 কোনোটার মান আমার জানা নেই, সেক্ষেত্রে আমি কিভাবে সেটা বের করতে পারবো? হ্যাঁ, সেক্ষেত্রে অন্য একটা সূত্র রয়েছে যেটা সাহায্যে খুব সহজেই বের করা যায়। সে সূত্র দুটো হয়তো তোমরা অনেকেই জানো। সেটা হচ্ছে কি, এই যে সেটা হচ্ছে ভি1 সমান এই যে M1 - M2 E1 প্লাস 2M2 U2 বাই হচ্ছে কি M1 প্লাস কি M2, এটা একটা। আর একটা হচ্ছে কি ভি2 সমান যে M2 - M1, আর এখানে হচ্ছে U2 প্লাস 2M1 U1 বাই কি M1 প্লাস M2। এই সূত্র দুটো যে প্রমাণ করা যায় কিভাবে, এই এই সূত্র দুটো এলো, হ্যাঁ, কোনো এক সময় দেখাই দেবো তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত এখানে পেলাম দুটো সূত্র, আর এর আগে পেলাম কয়টা? যে M1 U1 প্লাস কি M2 U2 সমান M1 V1 প্লাস কি বলো M2 V2। এটা একটা সূত্র। দুই নাম্বার সূত্র হচ্ছে এরকম যে M1 U1 প্লাস M2 U2 সমান M1 প্লাস M2 ইন্টু ভি। আচ্ছা, তিন নাম্বার সূত্র এটা, হ্যাঁ, তিন নাম্বার সূত্র এই যে ভি ওয়ান সমান M1 - M2 ইন্টু U1 প্লাস 2M2 U2 বাই M1 প্লাস M2। আর চার নাম্বার সূত্রটা কি ভি2 সমান M2 - M1 ইন্টু U2 প্লাস 2M1 U1 বাই M1 প্লাস কি M2। এখন এই সূত্রগুলো আমরা কিভাবে ব্যবহার করব এবং কখন কোন সূত্রটা ব্যবহার করব সেটা নিয়ে তোমাদেরকে একটু বলছি, একটু দেখে নাও। প্রথম যে জিনিসগুলো মানে আমাদেরকে মনে রাখতে হবে, তোমরা পারলে খাতায় লিখে নাও। যদি দেখা যায় দুটো বস্তু, হ্যাঁ, ধরো পি একটা বস্তু, কিউ একটা বস্তু, একই দিকে যাচ্ছে, হ্যাঁ, একই দিকে যাচ্ছে, হ্যাঁ। সংঘর্ষের পরে ধরো একটা বস্তুর বেগ দেওয়া আছে, ভি1 এর মানটা দেওয়া আছে, আর কিউ বস্তুর বেগ ভি2 এর মান দেওয়া নাই। সেক্ষেত্রে আমি এক নাম্বার সূত্রটা ব্যবহার করব, মনে থাকবে তো? যদি সংঘর্ষের পরে একটা বস্তুর বেগ দেওয়া থাকে কি আর আরেকটার বেগ দেওয়া না থাকে, বের করতে বলে, সেক্ষেত্রে আমি কি এক নাম্বার সূত্রটা কি করব, ব্যবহার করব, মনে থাকবে তো? আচ্ছা, দুই নাম্বার কথা, যে বস্তু দুটো একই দিকে যাচ্ছে, বস্তু দুটো কি একই দিকে যাচ্ছে। এখন এদের মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে বস্তু দুটো মিলিত হয়ে চলতেছে, বস্তু দুটো একসাথে চলছে। তাহলে এদের বেগ কি আলাদা আলাদা হবে না একই হবে বলো দেখি? ধর দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষের পর বস্তু দুটো এই দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষের পর একসাথে যাচ্ছে, তাহলে দুটো বস্তুর বেগ কি একই হবে না আলাদা হবে? একই হবে। একই হবে। যদি একই হয় তাহলে আমি এই দুই নাম্বার সূত্রটা খাটাবো, মনে থাকবে তো? অর্থাৎ সংঘর্ষের পর যদি বস্তুদ্বয় একসাথে চলে বা মিলিত হয়ে চলে, সেক্ষেত্রে আমাকে দুই নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে। আর এক নাম্বার সূত্রটা কখন ব্যবহার করব? যদি সংঘর্ষের পরে একটা বস্তুর বেগ দেওয়া আছে আর একটা বস্তুর বেগ দেওয়া নাই, সেক্ষেত্রে আমি এক নাম্বার সূত্রটা খাটাবো। আচ্ছা, এখন আসি তিন নাম্বার এবং চার নাম্বার সূত্রের কথা। তিন নাম্বার এবং চার নাম্বার সূত্রের কথা আসি, হ্যাঁ। এই দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, একই দিকে যাচ্ছে, হ্যাঁ, সংঘর্ষ হলো, একটা বেগ U1 আর একটা বেগ কত U2, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে
দেখা গেল কোনোটা বস্তুর বেগ দেওয়া নাই, পি বস্তুরও বেগ দেওয়া নাই, কিউ বস্তুরও বেগটা কি দেওয়া নাই। সেক্ষেত্রে আমি যে 3 নাম্বার সূত্রের সাহায্যে পি বস্তুর বেগটা বের করব, আর 4 নাম্বার সূত্রের সাহায্যে কি দ্বিতীয় বস্তু অর্থাৎ কিউ বস্তুটার বেগটা বের করে নিতে পারবো। মনে থাকবে তো নাকি? তাহলে সংঘর্ষের পর যদি কোনো বস্তুর বেগ দেওয়া না থাকে, সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর কোনোটারই বেগ দেওয়া নাই, প্রথম প্রথম বস্তুরও বেগ দেওয়া নাই, দ্বিতীয় বস্তুরও বেগ দেওয়া নাই, সেক্ষেত্রে আমি 3 নাম্বার এবং 4 নাম্বার সূত্র প্রয়োগ করে বস্তু দুটির সংঘর্ষের পরের বেগগুলো আমি কি বের করে নিতে পারবো। আচ্ছা, এখানে কিছু জরুরি কথা রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার। একটু দেখে নিই আমরা। সেটা মনে রাখবো এইভাবে, যদি তোমরা দেখো যে বস্তুদ্বয় একই দিকে যাচ্ছে, দুইটা বস্তু বা দুইটা গাড়ি একই দিকে যাচ্ছে, হ্যাঁ, একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে গাড়ি দুটির আদিবেগ দুটোই আমি ধনাত্মক বিবেচনা করব। দুটোর আদিবেগ কি বিবেচনা করব? ধনাত্মক। মনে থাকবে তো? যদি দেখা যায় গাড়ি দুটো পরস্পর বিপরীতমুখী, একটা এদিকে আসতেছে আর একটা তার বিপরীত এদিকে আসতেছে, তাহলে একটার আদিবেগ ধনাত্মক ধরবো, আর আরেকটার আদিবেগ কি ধরবো? ঋণাত্মক ধরবো। বুঝতে পেরেছেন কি? সামিন, কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে কি বলছি বলো দেখি কথাটা। যদি বুঝতে পারো তাহলে বলো কি বলা হয়েছে। কে বলতে পারবে? স্যার আমি বলি, হ্যাঁ বলো। যখন বস্তু দুটো একই দিকে যাবে তখন U1 আমরা প্লাস ধরবো, U2 প্লাস ধরবো। মানে দুটো আর দুটোরই যখন, আদিবেগ প্লাস ধরবো, হ্যাঁ। হ্যাঁ, আর যখন একটা বস্তু এক পাশে যাবে আরেকটা বিপরীত পাশে যাবে তখন U1 প্লাস ধরবো আর U2 মাইনাস দুটো, ধরবো, হ্যাঁ, অর্থাৎ একটা ধনাত্মক ধরবো আর একটা, হ্যাঁ, ঋণাত্মক ধরবো। ঋণাত্মক ধরবো। মানে যদি আমি এই নিয়মগুলো মনে রাখতে পারি, তাহলে আমার জন্য যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির যত গাণিতিক সমস্যা আছে, হ্যাঁ, প্রত্যেকটা গাণিতিক সমস্যা সমাধান করা আমার জন্য কি হবে? সহজ হবে। আচ্ছা, আর একটুখানি বলো দেখি এটা কি বলতে চাও। এই সূত্রটা কখন খাটাবো, 1 নাম্বার সূত্রটা? 1 নাম্বার সূত্র কখন ব্যবহার করব? সংঘর্ষের পূর্বে যখন একটা একটা বেগ দেওয়া বস্তুর থাকা। বেগ না, হবে। সংঘর্ষের পরে যখন একটার একটার বেগ দেওয়া থাকবে কিন্তু একটার বেগ দেওয়া থাকবে না। অর্থাৎ এখানে দেখো যে অনেকগুলো এখানে কিন্তু চলক রয়েছে, হ্যাঁ। ধরো E1 U2 V1 V2, তাই না? এখন ধরো E1 এর মান দেওয়া আছে, U2 ও দেওয়া রয়েছে, V1 দেওয়া আছে, হ্যাঁ, V2 এটা এখন দেওয়া নাই। তখন আমি এই সূত্রের সাহায্যে যে V2 অর্থাৎ দ্বিতীয় বস্তুটার বেগ কি খুব সহজে বের করে নিতে পারবো। অর্থাৎ সংঘর্ষের পরে ধরো একটা বস্তুর বেগ দেওয়া রয়েছে আর একটা দেওয়া নাই, তাহলে 1 নাম্বার সূত্র। 2 নাম্বারটা কখন? সংঘর্ষ হলো, সংঘর্ষের পর মিলিত হয়ে চলতেছে, হ্যাঁ, দুইটা দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, হ্যাঁ, সংঘর্ষের পরে তারা একসাথে চলতে শুরু করছে, তখন আমি কত নাম্বার সূত্র ব্যবহার করব? 2 নাম্বারটা, হ্যাঁ। আর স্যার, হ্যাঁ, 1 নম্বর সূত্রটা কি সংঘর্ষের পূর্বে না পরে? এটা জি স্যার। আমাদের সূত্র তো সংঘর্ষের পর, সংঘর্ষ হয়েছে বলেই তো আমরা এই সূত্রটা পেয়েছি না। মানে এই সূত্রটা কখন আমি খাটাবো, মানে কখন ব্যবহার করব? যদি দেখা যায় যে সংঘর্ষের পরে একটা গাড়ির বেগ দেওয়া রয়েছে আর একটা গাড়ির বেগ দেওয়া নাই, তখন আমি 1 নাম্বার সূত্র ব্যবহার করে দ্বিতীয় গাড়িটার বেগ খুব সহজে কি বের করতে পারবো। হ্যাঁ, আমরা যখন অনুশীলনে যাবো বুঝে আসবে তখন। বুঝতে পারছেন কি? মানে একটার বেগ দেওয়া আছে, সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর একটার বেগ দেওয়া আছে আর একটা বেগ দেওয়া নাই, তখন আমি কোন সূত্রটা ব্যবহার করব? তখন 1 নাম্বার সূত্র ব্যবহার করব। আর 2 নাম্বারটা কখন? সরি। স্যার বুঝছি। আচ্ছা, আর দ্বিতীয়টা কখন কখন ব্যবহার করব? যখন সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে কি চলতে শুরু করবে, একসাথে যাবে। আর 3 নাম্বার আর 4 নাম্বার সূত্র কখন ব্যবহার করব? যখন সংঘর্ষের পর কোনো বস্তুর বেগ দেওয়া নেই। আমরা একটু অনুশীলনে যাই, অনুশীলনে গেলেই তোমাদের জন্য এটা বোঝা সহজ হবে। দেখো দেখি, তোমরা আমার সাথে প্রবলেমটা তুলবে খাতায়। এই একটা বস্তু, এর ভর ধরো 1000 কেজি, 1000 কেজি।
এটা ধরো 40 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। বোর্ড ক্লিয়ার তো? লেখা বোঝা যাচ্ছে তো নাকি নাকি সাদা কালি নিব? স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, তা বি একটা বস্তু, এর ভর ধরো যে 1200 কেজি, 1200 কেজি, এটার বেগ ধরো 30 মিটার/সেকেন্ড। আচ্ছা, এদের মধ্যে সংঘর্ষ হলো, হ্যাঁ, এদের মধ্যে সংঘর্ষ হলো, এ বস্তু বি বস্তু। সংঘর্ষের পরে ধরো যে এ বস্তুটার বেগ এখন হয়েছে ধরো 30 মিটার/সেকেন্ড, আর বি বস্তুর বেগ তোমাকে বের করতে বলছে। এটা ধরো সংঘর্ষের পরে, এটা হচ্ছে সংঘর্ষের পরে, আর এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। সংঘর্ষের পূর্বে। আর মাঝখানটা হচ্ছে সংঘর্ষের সময়, হ্যাঁ, সংঘর্ষের সময়। এখন গ নাম্বারে প্রশ্ন দিল এভাবে যে সংঘর্ষের পর বি বস্তুর বেগ নির্ণয় করো। তোমরা কি লিখছো? সংঘর্ষের পর বি বস্তুর বেগ নির্ণয় করো। আমি বোর্ডে লিখছি না, তোমরা একটু লিখে নাও। গ নাম্বার প্রশ্ন, সংঘর্ষের পর বি বস্তুর বেগ নির্ণয় করো। লিখা হলে একটু বলো, এরপরে ঘ নাম্বারটা বলছি। আর ঘ নাম্বারে যে উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মাহবুব কি লিখতেছো নাকি খালি চুপ করে আছো? জি প্রশ্ন লিখছো? জি স্যার। বলো দেখি গ নাম্বারটা কি বলেছিলাম। গরমটা সংঘর্ষের পর বস্তুর বেগ নির্ণয় করুন। বি বস্তুর, হ্যাঁ। আর ঘটা কি বলেছি? হ্যাঁ, উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা। তাহলে এখন দেখি আমরা গ নাম্বারটা, গ নাম্বার সমাধানটা দেখো। এখানে কি কি তথ্য দেওয়া রয়েছে। দেখো এখানে গয়ে আমার তথ্য কি রয়েছে। আমি যে বস্তুটাকে প্রথম বস্তু বিবেচনা করব তার সবকিছুকে ওয়ান হিসেবে সাব্যস্ত করব, হ্যাঁ, তার ভর m1, আদিবেগ u1, শেষ বেগ v1। আর যে বস্তুটাকে দ্বিতীয় বস্তু হিসেবে বিবেচনা করব তার সবকিছু 2 নাম্বার হিসেবে বিবেচনা করব, তার ভর m2, আদিবেগ u2 এবং শেষ বেগ কি v2। তাহলে এখানে এ বস্তুটা আমি প্রথম বস্তু হিসেবে বিবেচনা করি, তাহলে এখানে m1 এর মান কত? m1 এর মান হচ্ছে কত? 1000 কেজি, এই তো 1000 কেজি। m2 এর মান 1200 কেজি। আচ্ছা, আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ u1 সমান কত? 40 মিটার/সেকেন্ড। দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 সমান কত বলো দেখি? 30 মিটার/সেকেন্ড। আচ্ছা, সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ কত? 30 v1 সমান কত? 30 মিটার/সেকেন্ড। চাইছিল কি গ নাম্বার, যে সংঘর্ষের পরে বি বস্তুর বেগ। বি বস্তুটা যেহেতু দ্বিতীয় বস্তু হিসেবে বিবেচনা করেছিলাম, তাহলে v2 সমান হোয়াট? তাহলে আমরা গ এর সমাধানে যাই। তাহলে আমরা কি জানি? m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস কি m2v2। এখন শুধু মানগুলো বসিয়ে দাও। m1 এর মান কত? 1000। আর আদিবেগ 40 যোগ m2 এর মান কত? 1200। আর u2 এর মান কত? 30 সমান m1 এর মান কত? 1000, v1 এর মান কত? 30 প্লাস m2 এর মান কত? 1200, আর v2 এর মান তো আমি বের করবো, তাই তো? তাহলে একটু একটু গুণ করো।
তাহলে 4 কয়টা শূন্য, 1 2 3 4, 1 2 3 4 প্লাস 3 12 36, কয়টা শূন্য, 3টা, 1 2 3 সমান। তাহলে এখানে 3 1 2 3 4, 1 2 3 4 প্লাস 1200 ভি, 1200 ভি, এখান থেকে তোমরা ভি এর মানটা বের করে নাও। চার 1 2 3 4 যোগ 36,000, 36,000, তাহলে এটুকু করলে হয় 76,000 সমান 1 2 3 4 যোগ 1200 ভি, বা 1200 ভি সমান হবে 76,000 মাইনাস 30,000। তাহলে এখান থেকে তোমরা ভি এর মানটা বের করো, 76,000 বিয়োগ 30,000, তাই তো? তাহলে হবে 46,000 ভাগ হবে 1200, তাহলে এটা আসবে 38.333। বেগের একক হলো কি, মিটার পার সেকেন্ড। দেখো তো সবার একই রেজাল্ট আসছে কিনা, 38.333 মিটার পার সেকেন্ড জি স্যার, একই উত্তর আসে। আসছে, তাই না? বাকিদের কি অবস্থা, ছেলেদের কি অবস্থা? নাবির সাহেব? জি স্যার, আসছি। আসছে, তাই না? এখন ঘ নম্বর প্রশ্ন কি ছিল? ঘ নম্বর প্রশ্নটা কি ছিল বলেন? উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা ব্যাখ্যা করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তাই না? আচ্ছা, তাহলে আমরা সমাধানটা করি। এটা একটু মনে রাখবেন, এই সূত্রগুলোতে এই যে সমান চিহ্নের বাম পাশে যেটা, সমান চিহ্নের বাম পাশে যেটা, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, আর ডান পাশে যেটা, এটা হচ্ছে সংঘর্ষের পরে কি, মোট ভরবেগ। তাহলে আমরা ঘ নম্বর সমাধানটা করি, আসো। তা ঘ নম্বর সমাধান যেভাবে করবেন, ঘ নম্বর সমাধান না, তোমরা লিখবে যে সংঘর্ষের পূর্বে, কি লিখবে, সংঘর্ষের পূর্বে বস্তু দুটো কি ছিল আমাদের, এ ও বি, তাই না? এ বি ছিল তো নাকি, দেখো দেখি, হ্যাঁ এ বি ছিল। সংঘর্ষের পূর্বে এ ও বি বস্তুর, এ ও বি বস্তুর মোট ভরবেগ, মোট ভরবেগ P1 সমান, ওই যে বললাম যে সমীকরণটার বাম পাশের অংশটা, M1U1 প্লাস কি M2U2। তাহলে প্রথম বস্তুটা ভর কত ছিল আমাদের, 1000, আর আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল 40, আদিবেগ ছিল আমাদের 40। দ্বিতীয় বস্তুটা ভর ছিল 1200 কেজি, আর তার বেগ কত ছিল, 30। তাহলে এখানে হলো 4 1 2 1 2 3 4 যোগ 3 12 36, 1 2 3 1 2 3, তাহলে এটা আসবে কত, যোগ 36 1 2 3, তাহলে আসবে 76,000। ভরবেগের একক কি, ভরবেগের একক, ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা গেল সংঘর্ষের পূর্বে এ ও বি বস্তুর মোট ভরবেগ। এরপর আমরা যেটা করব সেটা কি, সংঘর্ষের পরে এ ও বি বস্তুর মোট ভরবেগ, সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে
এ ও বি বস্তুর মোট ভরবেগ, মোট ভরবেগ P2 সমান ওই যে কি বললাম, সমীকরণের ডান পাশের অংশটা, হ্যাঁ। তো M1 V1 প্লাস কি M2 V2। তাহলে M1 এর মান কত ছিল প্রথম? 1000। আর V1 এর মান কত ছিল? V1 এর মান কত ছিল দেখো দেখি, 30 ছিল, তাই না? 30 মিটার পার সেকেন্ড ছিল, 30। আর M2 এর মান ছিল 1200। আর শেষ বেগ পাইছো কত? 38.333। তাহলে এগুলো গুণ করে কত পাবে দেখো, 1 2 3 4, 1 2 3 4 যোগ 1200 গুণন 38.333। তার এখানে পাবা 46 তাহলে এটা আসবে কত? মোট আসবে 76,000 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, শেষে লিখবেন যেটা, যেহেতু P1 ইজ ইকুয়াল টু কি P2, অতএব উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে, সংরক্ষিত হয়েছে। বুঝতে স্যার পেরেছেন কি? হ্যাঁ বলেন। আমার তো 75,999.6 আসছে। হ্যাঁ, এখন দেখো, তাহলে কি এটা লিখে হ্যাঁ এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে ভরবেগ সবসময় সংরক্ষিত হবে, ভরবেগ সবসময় কি হবে? সংরক্ষিত হবে। যেহেতু এখানে দেখো আমরা যখন ক্যালকুলেশন করি, যে 38-এর পরে কিন্তু অনেকগুলো 3 ছিল, তাই না? গ নাম্বারে যখন তুমি এই সমস্যাটা সমাধান করেছো, এই দেখো গ নাম্বার যখন আমরা করেছিলাম, এই যে এই কথাটা বলছি আমি, এই যে এই মানটাতে 38-এর পরে অনেকগুলো 3 ছিল, 0.33333। এখন তুমি যদি সবগুলো যদি নাও, তাহলে দেখবা তোমার উত্তরটা আসবে এরকম, আসবে 45,999 সামথিং, তাই না? তা 45,999 সামথিং কে আমরা কি লিখতে পারবো? 46,000 লিখতে পারবো না? পারবো? পারবো। আর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি, ভরবেগ সবসময় কি হবে? সংরক্ষিত হবে। তোমার কাছে যদি এখানে এরকমও হইতো যে 75,996, ধরে এই দুটো যোগ করে এইরকম আসলো 75,996, তারপরেও আমি কি লিখবো? 76,000 লিখবো, হ্যাঁ। কারণ ভরবেগ সবসময় সংরক্ষিত হবে। আর পরীক্ষার খাতায় আমি যেটা বলছি সেটাই লিখবে, এইভাবেই লিখবে ওকে পরীক্ষার স্যার। খাতায়, তাতে কোনো সমস্যা হবে না। কারণ যে স্যারেরা খাতা কাটবেন তারা তোমার চেয়ে ভালো বুঝবেন, এই কারণে যে তারা জানেন যে ভরবেগ কি হবে? সংরক্ষিত হবে। আর দশমিকের মানের কারণে একটু এদিক ওদিক হলেও কোনো সমস্যা নেই, কিন্তু লেখার সময় প্রথমে যে যে ভ্যালুটা আসবে, এই যে সংঘর্ষের পরেও কিন্তু আমি সেই ভ্যালুটা চোখ বন্ধ করে লিখবো, আসুক আর না আসুক। মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটা নিজেরা করে দেখাইতে পারো, হ্যাঁ, দেখি। তারপরে আমরা একটু ওঠাই দেখেন। তোমার কথা বোঝা যাচ্ছে না মাহবুব, মাহবুব কিছু বলতে চাইলে। স্যার উপরে অঙ্কটা একটু দেখেন, উদ্দীপকটা একটু স্যার দেখেন কিন্তু। উদ্দীপক, এই যে এটা উদ্দীপক, কি সরাবো? কি জি স্যার সরাবো? সরান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার এবার নিজেরাই একটু সমাধান করে দেখাও দেখি। ধরো দুটো বস্তু, একটা হচ্ছে এ বস্তু,
এটা ধরো এর ভর ধরো 100 কেজি, আর বেগ নিয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা বস্তু আমি নিচ্ছি, সেটা ধরো বি বস্তু, এর ভর ধরো এই 80 কেজি, আর বেগটা হলো 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের অবস্থা। হ্যাঁ, এটা হলো সংঘর্ষের পূর্বে। আচ্ছা, আমি ডিরেক্টলি সংঘর্ষের পরের পরের অবস্থাটা লিখতে যাচ্ছি। এটা হলো কি সংঘর্ষের পরে। উদ্দীপক তোলা হলে আমাকে বলো, প্রশ্নগুলো তোমরা খাতায় লিখো, আমি বোর্ডে লিখছি না। কি তোলা হয়েছে? যদি তোলা হয় তো গ নাম্বারে লিখো, এ ও বি বস্তুর মিলিত বেগ নির্ণয় করো। গ নাম্বারে লিখো, এ ও বি বস্তুর মিলিত বেগ নির্ণয় করো। লিখছি স্যার। আর ঘ নম্বরে লিখো যে উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিক গাণিতিকভাবে বিশ্লেষণ পূর্বক মতামত দাও, অথবা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, সংক্ষেপে লিখলেও চলবে। তাহলে দেখো গ নম্বরে কি বলা হয়েছিল, বলা হয়েছিল যে এ ও বি বস্তুর মিলিত বেগ নির্ণয় করো। তাহলে ওই যে 2 নম্বর সূত্রের কথা বলেছিলাম না, মিলিত বেগের সূত্র, m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2। যেহেতু মিলিত হয়ে গিয়েছিল, তাহলে এদের দুজনের দুইটা বস্তুর বেগ কি হবে, একই হবে, এই জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, m1 হচ্ছে 100 কেজি, m2 হলো কত কেজি, 80 কেজি, u1 হলো 20 মিটার পার সেকেন্ড, u2 হলো 15 মিটার পার সেকেন্ড। মিলিত বেগ ভি সমান ওয়াট। তোমরা মানগুলো বসিয়ে ভি এর মানটা বের করে নাও। একশো ইন্টু 20 প্লাস 18 সামিন আসো।
সামিন, তাহলে ভি এর মানটা কত বের হলো দেখো দেখি তোমাদের। 0.4। না, ভুল করেছো। ভি এর মানটা বের হবে 17.777, হ্যাঁ, এত মিটার পার সেকেন্ড। মাহবুব, জি স্যার। কত আসছে তোমার? স্যার করতেছি আর একটু। আচ্ছা, ঠিক আছে। উত্তরটা মিলছে স্যার। মিলছে? আচ্ছা, মাহবুবের কি আসছে রেজাল্ট? স্যার আমার আছে 17.7 ওখানে অনেকগুলো স্বাদ হবে, হ্যাঁ, জি হয়তো স্যার। তোমার ডিজিট মনে হয় কমানো আছে। আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে কি বলেছে? যে উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিকভাবে কি করো, বিশ্লেষণ করো। তো এই যে তাহলে এইটুকু কি, এইটুকু এই অংশটুকু সংঘর্ষের পূর্বে এ ও বি বস্তুর মোট ভরবেগ, আর এটা কি সংঘর্ষের পরে এ ও বি বস্তুর কি মোট ভরবেগ। তাহলে ঘটা করে ফেলো দেখি। হ্যাঁ, তাহলে ঘ নাম্বার প্রবলেম আমরা সমাধান করব। তাহলে লিখবো সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে এ ও বি বস্তুর, যদি গাড়ি বলে তো গাড়ি, বস্তু বললে বস্তু লিখবো, হ্যাঁ, এর সংঘর্ষের পূর্বে এ ও বি বস্তুর মোট ভরবেগ, মোট ভরবেগ পি ওয়ান সমান কি হবে, m1 u1 প্লাস কি m2 u2। তাহলে মানগুলো বসাও, 100 × 80, আর m2 এর মান, ওহো, u1 এর মান কত ছিল, 20, তাই না? আচ্ছা, m2 এর মান কত, 80 × 15। তাহলে কত হয় ক্যালকুলেশন করে? 3200 স্যার উত্তর। 3200 আসবে? জি স্যার। জি স্যার। 3200, 3200, আচ্ছা, এত কেজি কি মিটার পার সেকেন্ড। এর পরের অংশটুকু করো, যে সংঘর্ষের পর, সংঘর্ষের পরে পরে এ ও বি বস্তুর মোট ভরবেগ P2 সমান m1 প্লাস m2 ইন্টু ভি। তাহলে কত হইতো এখানে, 100 প্লাস কত, 80। আর ভি এর মান কত আসছিল তোমাদের, 17. তাহলে কত আসবে এখানে, 3200 কেজি মিটার পার সেকেন্ড। দেখো আমি কিন্তু গুণ ভাগ কোনোটাই করিনি, হ্যাঁ, এই যে সামনেটা 3200 আসছে, তার মানে কি এটাও চোখ বন্ধ করে 3200 আসবে। এই জন্য প্রথমটা ঠিকভাবে করবেন, প্রথমটা ভুল হলে কিন্তু পরেরটাও ভুল হয়ে যাবে। আর ভরবেগ সবসময় কি হবে, সংরক্ষিত হবে। তাহলে লিখবো যেহেতু P1 ইজ ইকুয়াল P2, সুতরাং
উদ্দীপকে উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে। সংরক্ষিত হয়েছে। সামিন কি আসো না ঘুমাচ্ছ? সামিন, মাহবুব, সামিনের কি খবর? স্যার ও তো মানে ফোন দেখতেছে। তাই তো দেখি, এ তো এখানে আছে কিন্তু কোনো সারা শব্দ নেই। দাঁড়ান স্যার, আবার নক দিচ্ছি। আচ্ছা, এটা কি তোলা হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে একটা বাড়ির কাজ দিই, বাড়ির কাজটা করিও। বস্তু সংঘর্ষের পূর্বে। সংঘর্ষের পরে। গ নম্বর প্রশ্ন, সংঘর্ষের পর পর বি বস্তুর বেগ ও দিক নির্ণয় করো। বি বস্তুর বেগ ও দিক নির্ণয় করো। বেগ ও দিক নির্ণয় করো। উদ্দীপকে উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে। সংরক্ষিত হয়েছে কি না গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক বিশ্লেষণপূর্বক মতামত দাও। মতামত দাও। লিখেছেন কি? জি স্যার, লিখছি।
তোলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো যে আমাদের গ নম্বরে চাওয়া হয়েছে সংঘর্ষের পর বস্তুর বেগ ও দিক নির্ণয় করো। হ্যাঁ, দিক নির্ণয়টা যদি নির্ধারণ করতে না পারো, এটা আগামী দিন আমরা দেখব। তার আগে দেখো, এখানে দেখো এ এবং বি বস্তুদ্বয় দুটোই কি পরস্পর মুখোমুখি না, অর্থাৎ বিপরীত, একে অপরের কি বিপরীত। তাহলে একটা রাদিবেগ কি ধরবো, প্লাস ধরবো, অর্থাৎ E1 সমান ধরবো কত, প্লাস 60 মিটার পার সেকেন্ড। আর U2 কত ধরবো, -50 মিটার পার সেকেন্ড। এইটুকু মাথায় রাখবেন, যেহেতু পরস্পর বিপরীত অর্থাৎ মুখোমুখি, এই কারণে একটা রাদিবেগ প্লাস ধরতে হবে আর একটা রাদিবেগ কি মাইনাস ধরতে হবে। তো আমরা সচরাচর প্রথমটা প্লাস ধরবো, দ্বিতীয়টা মাইনাস ধরবো। হ্যাঁ, তোমরা যদি চাও যে দ্বিতীয়টা প্লাস ধরবে প্রথমটা মাইনাস ধরবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমাদের কন্টিনিউ করতে হবে, এই কারণে আমরা প্রথমটা সবসময় প্লাস ধরবো আর দ্বিতীয়টা মাইনাস ধরবো। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। এটা তো লেখা এনায়েত